ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আসলে 15 মাসেরও বেশি সময় ধরে গাজায় সংঘাত চলছে। এই সংঘাত নিরসনে ইসরায়েল হামাস একটি যুদ্ধবিরতি কার্যকর করেছে। সেই যুদ্ধবিরতি পরে কিংবা যুদ্ধবিরতির আগে গাজার কি অবস্থা, এই যুদ্ধে আসলে কার লাভ হলো, কে কতটা ক্ষতিগ্রস্ত হলো, নেতানিয়াহুর কি অবস্থা, এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান, আমি আছি সুপ্রিয় শিকদার। সেলিম খান, শুরুতেই চলে যাই যে যুদ্ধবিরতির আজ ষষ্ঠ দিন, কি অবস্থা? হ্যাঁ, যুদ্ধবিরতি আপনি যেটা বলছিলেন যে শুরুতে যে দীর্ঘ প্রায় 471 দিন ধরে এই এক ধরনের নরসংহার চলেছে। এরপরে যুদ্ধবিরতি গত রোববার থেকে কার্যকর হয়েছে যে হামাস এবং ইসরায়েলের মধ্যে। তো এই ইসরায়েলের যে যুদ্ধবিরতি আজকে ষষ্ঠ দিন, একদমই ঠিক। এই ষষ্ঠ দিনে কিন্তু যে ঘটনাটি ঘটছে সেটা গাজায় কিন্তু আপনার কোনো কিছু করা হয়নি, কিন্তু ওদিকে পশ্চিম তীরের যে জেনিন বলে যে শহর আছে বা তার আশপাশ, জেনিনের আশপাশে এলাকায়, সেখানে কিন্তু ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে অভিযান শুরু করেছে। গতকাল তারা 12 জনকে হত্যা করেছে এবং আজকে দেখছিলাম যে একাধিক লোককে গ্রেপ্তার করেছে। বিভিন্ন ঘর বাড়ি ছেড়ে লোকজন চলে যাচ্ছে। আবারও মানে এখন গাজা ছেড়ে তারা পশ্চিম তীরের এলাকা নিয়ে পড়েছে এবং সেটা ফিলিস্তিনিদের জন্য খুব একটা সুখকর হচ্ছে না। তারা এখন নজরকে গাজা থেকে ঘুরিয়ে আপনার পশ্চিম তীরে নিয়ে আসছে, কারণ তার বাহিনীকে অকুপাই রাখতে হবে, তার সেনাবাহিনীকে ব্যস্ত রাখতে হবে যে এই কাজের জন্য। ঠিক পাশাপাশি যদি আমি বলি, এর বাইরে যে আজকে যে ঘটনাটা একটা ঘটার কথা আছে সেটা হচ্ছে যে হামাসের হাতে যারা জিম্মি অবস্থায় ছিলেন তারা কেউ ইসরায়েলিও হতে পারেন, কেউ বিদেশি নাগরিকও হতে পারেন। এইরকম 4 জন নারীকে কিন্তু আজকে হামাস রেড ক্রসের মাধ্যমে মুক্তি দেবে বলে কথা রয়েছে। এখনও পর্যন্ত মুক্তি পেয়েছেন কিনা, আমরা যতক্ষণ পর্যন্ত এই কথা বলছি তখনও পর্যন্ত আমাদের কাছে কোনো মানে কনফার্মেশনটা নেই, কিন্তু আজ মুক্তি দেওয়ার কথা আছে। আর ওভারঅল বন্দি বিনিময়ের কি অবস্থা? আমরা দেখেছি যে যুদ্ধবিরতি শুরুর আগে বন্দি বিনিময় নিয়ে কিছু জটিলতা হওয়াতে যুদ্ধবিরতির কিছুটা পিছিয়ে গিয়েছিল। এখন বন্দি বিনিময়ের কি অবস্থা? বন্দি বিনিময়ের বিশেষ ইয়েটা ছিল হচ্ছে যে 33 জনের একটা তালিকা হামাসের দেওয়ার কথা ছিল, হামাসের পক্ষ থেকে সেটি দিতে দেরি হচ্ছিল। এই জন্য ইসরায়েলের পক্ষ থেকে বিশেষত নেতানিয়াহু বলে দিয়েছিলেন যে তারা যতক্ষণ না পর্যন্ত হামাস তালিকা দেবে ততক্ষণ পর্যন্ত তারা মানবেন না। এই তালিকা কিন্তু হামাস কিছু সময় পর দিয়ে দেয় এবং যুদ্ধবিরতির রোববার থেকে কার্যকর হয়। রোববার কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রথমে 3 জন নারীকে মুক্তি দেওয়া হয়েছে, আজ 4 জনকে মুক্তি দেওয়া হচ্ছে। এরপরে হয়তো ধাপে ধাপে হামাসের পক্ষ থেকে এই যারা জিম্মি হিসাবে ছিলেন তাদেরকে মুক্তি দেওয়া হবে। এই মুক্তি দেওয়ার পাশাপাশি মানে তারা যে 33 জনের তালিকা দিয়েছেন এই 33 জনকে হয়তো তারা মুক্তি দেবে। পাশাপাশি ইসরায়েলের জেল থেকে কিন্তু প্রতি মানে একজন জিম্মির জন্য কিন্তু 30 থেকে 50 জন ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দেওয়া হচ্ছে। সেখানে ইসরায়েলের বিভিন্ন জেলে এই মুহূর্তে 10,000-এরও বেশি ফিলিস্তিনি আটক আছেন। তার মধ্যে একটা বড় সংখ্যক হচ্ছে নারী, এবং এই নারীদের মধ্যে এমন আছে যে 12 বছর বয়সী শিশু কন্যাও কিন্তু সেই মানে ইসরায়েলি জেলে বন্দী যারা আছেন তাদের মধ্যে সেও আছে। আচ্ছা সেলিম খান, এই যে গাজায় আমরা দেখেছি এত হামলা, সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা, মানুষ মেরে ফেলা, এরপরও 3 জন জিম্মিকে গাজা থেকে মুক্তি দেওয়া হয়েছে। তারা অক্ষত অবস্থায় ছিলেন। এত কিছুর পরে তারা গাজায় কিভাবে অক্ষত ছিলেন, কোথায় ছিলেন? এইটাই কিন্তু একটা বড় প্রশ্ন যে মানে ইসরায়েলি বাহিনী যে অভিযান চালিয়েছে যেটা মানে জেনোসাইড হিসাবে বলা হচ্ছে, যার জন্য কিন্তু আন্তর্জাতিক যে অপরাধ আদালত তারা কিন্তু নেতানিয়াহুর উপরে আপনার কি বলবো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 47,000-এর বেশি মানুষ সেখানে এই 471 দিন বা 15 মাসের যে যুদ্ধ বলি, সেই যুদ্ধ তো একতরফা, এটা তো দুই তরফা না, একতরফা যুদ্ধ। এই থেকে হামলায় কিন্তু ইসরায়েলি হামলায় মারা গেছেন এবং লাখের উপরে মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু আহত, কেউ অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, কেউ মানে নানাভাবে ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বড় কথা যে তাদের এই মুহূর্তে ধরুন হামলা থেমেছে, কিন্তু তাদের যে চিকিৎসা হবে, তাদের যে বহু ধ্বংসস্তূপের মধ্যে থেকে লাশ বেরোচ্ছে, সেই লাশ দাফন করার মতো জায়গা নেই, কোনো অবস্থা নেই, লাশ বিকৃত অবস্থায় সে দুর্গন্ধ ছড়াচ্ছে, নানা মানে ভয়াবহ অবস্থা। এখন আপনি যে প্রশ্নটি করলেন সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু মানে শুধু আপনার না, সারা বিশ্বের যারা একটু ভাবেন তাদের, এমনকি ইসরায়েলি সেনাবাহিনীরই। আমি যদি আপনাকে বলি যে ইসরায়েলি সেনাবাহিনী যে
ইয়ের মানে একটা ভিডিও রিলিজ করেছে। সেই ভিডিওটা কি ছিল? ভিডিওটা ছিল হচ্ছে যে তিনজন জিম্মি বলা হচ্ছে যে তিনজন নারীকে তারা মুক্তি পাওয়ার পরে যে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের হাতে হস্তান্তর করা হলো, এই হস্তান্তর করার ভিডিওটি ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছে। এবং তাদের প্রশ্ন হলো, আমরা কেন পারলাম না? তাহলে আমরা যুদ্ধ করলাম কিসের জন্য? এই যে 471 দিন আমরা যুদ্ধ করলাম, আমাদেরকে বলা হলো যে আমরা হামাসকে নির্মূল করেছি, আমরা সব করেছি, তাহলে আমরা কিসের জন্য কি করলাম? তাহলে আমাদের মানে ইয়েটা কোথায়? তাহলে আমরা কিসের জন্য যুদ্ধ করলাম, আর শেষ পর্যন্ত আবার গিয়ে তাদের সঙ্গে চুক্তি করে গিয়ে আমাদের জিম্মি মুক্তি নিতে হচ্ছে কেন? যদি এটাই হবে তাহলে কেন প্রথম দিন মুক্তি নেওয়া হলো না? আপনি শুধু কয়েকটা জিনিস একটু মানে বিষয়টি দেখেন যে জিম্মিদেরকে মুক্তি দেওয়া হলো, তারা কিন্তু প্রত্যেকে মানে শারীরিকভাবে সুস্থ, আচ্ছা, এবং তাদের পোশাক আশাক এবং তাদের দেখলে কখনো মনে হয় না তারা জিম্মি ছিলেন। তার মানে হামাস তাদেরকে ভালো অবস্থায় নিরাপদে রেখেছিল। যেন তাদের খাবার, যেখানে খাবারের অপ্রতুলতা, মানুষ খাবারের অভাবে সেখানে কোনো ধরনের খাবার যেতে দেওয়া হয়নি দীর্ঘদিন। এমনকি জাতিসংঘের যে খাবার দেওয়ার ব্যবস্থা ছিল, সেই খাবার দেওয়ার ব্যবস্থায় কিন্তু সেখানে দীর্ঘ সময় যেতে দেওয়া হয়নি, এই পানি দেওয়া হচ্ছিল না। মানে এইরকম একটা দুর্বিষহ পরিবেশেও কিন্তু আপনি দেখেন এই যে নারীরা মুক্তি পেয়েছেন, তাদের দেখলে বোঝা সম্ভব না যে তারাও এই মানে করুণ অবস্থার মধ্যে ছিলেন। 2 নম্বর যদি বলি যে এই আপনার 47,000 লোক মারা গেছেন। আপনি যদি বলেন যে হামাসের যিনি প্রধান ছিলেন ইয়াহিয়া সিনওয়ার, তাকে হত্যা করা হয়েছে, তারপরে আপনার মানে সব কিছু বন্ধ করে দিয়ে যে পরিমাণ মানে গাজাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, এরপরেও কিন্তু হামাস কিন্তু মানে প্রতিশোধ হিসাবে তাদের উপরে কিন্তু কোনো মানে ইয়ে করেনি, মানে যেটা দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মানে তারা এই ধরনের কোনো ধরনের কোনো হামলা, বরং জিম্মিদেরকে তারা সুরক্ষিত রাখার চেষ্টা করেছে এবং সুরক্ষিত থেকেছেন। কারণ তাদের পোশাক আশাক দীর্ঘ এটা এক আধ দিন না, তো 471 দিন, 471-72 দিন তারা জিম্মি অবস্থায় ছিলেন, তাদেরকে নিশ্চয়ই ওষুধপত্র লেগেছে, সব কিছু তাহলে হামাস সরবরাহ করেছে। কারণ হামাসের জন্য একদিকে থেকে চারিদিক থেকে ইসরায়েলি আক্রমণ ছিল, আর একদিক মাত্র তার মিশর সীমান্ত। সেই মিশর সীমান্ত কিন্তু মিশর পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, যে কোনোভাবে মিশরে ঢোকার কোনো রাস্তা কিন্তু এই গাজার যে বাসিন্দাদের ছিল তাদের কোনো উপায় ছিল না যে মিশরে ঢোকার। এই অবস্থায় যে এই তিনজনের দেখে এখন কিন্তু শুধু ইসরায়েলি সেনাবাহিনী না, অন্যদেরও প্রশ্ন উঠছে যে এরা তাহলে কীভাবে ভালো ছিল, আমরা কেন তাহলে উদ্ধার করতে পারিনি? আপনি একটা জিনিস বিবিসিতে একটু গেলেই দেখতে পাবেন যে বিবিসির নিউজে বলা হচ্ছে যে পুরো এই অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনী মাত্র 4 জন জিম্মিকে উদ্ধার করতে পেরেছে। তা এই জিম্মিগুলো তো হামাস তো অন্য কোথাও নিয়ে যায়নি। এই জিম্মি লোকজন তো গাজার মধ্যেই ছিলেন। গাজার আয়তন কত? গাজার আয়তন হচ্ছে যে 360 বর্গ কিলোমিটার। 360 বর্গ কিলোমিটার জায়গা তারা বোমা ফেলে তামা করে দিয়েছে। তারপরে তারা অভিযান চালিয়ে প্রতিটা ঘরে ঘরে তারা অভিযান চালিয়েছে, তারপরেও তারা পারল না। মানে এটা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটা বিরাট হতাশার জায়গা তৈরি করেছে, এবং সেইটাই নেতানিয়াহুর জন্য কিন্তু শিক্ষা। যদি সেলিম খান, আমি আপনার ওই কথা প্রসঙ্গে আসি যে আমরা দেখেছি যুদ্ধবিরতি কার্যকর কিংবা প্রস্তাব এবং কার্যকরের পরে ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারের অনেকেই পদত্যাগ করেছেন, সামরিক বাহিনী প্রধানও পদত্যাগ করেছেন। নেতানিয়াহু কি আসলে চাপে পড়ছেন? নেতানিয়াহু তো চাপে পড়ছেন। আমি এর আগে একটুখানি আপনার শুধু যোগ করি যে হামাসের সঙ্গে যে নেতানিয়াহুকে যে শিক্ষার কথা আমরা বলছি, যে নেতানিয়াহুর যে শিক্ষণীয় যে এই লোকগুলো কিন্তু জিম্মিরা কিন্তু এখনো আছেন, না হলে কিন্তু তালিকা দিত না। আচ্ছা, 120 জনের মতো ছিল, তার মধ্যে অনেকেই এই আগেই মুক্তি পেয়েছেন। এখন যারা আছেন তারা কিছু কিছু মুক্তি পাবেন। আমার ধারণা যে হয়তো ইসরায়েল যে পরিমাণ হামলা চালিয়েছে তাতে অনেকেই নিহত হয়ে থাকতে পারেন বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন, এটা নিশ্চয়তা তো কেউ দিতে পারে না। কিন্তু আপনি শুধু চিন্তা করেন, যে কথা বলছিলাম যে 10,000 ফিলিস্তিনি এই ইসরায়েলের জেলে বন্দি, শুধু জেলে বন্দি না, তারা কি ধরনের, আপনি দেখেন দুইটো বৈপরীত্য দেখেন। একদিকে হচ্ছে যে এই জিম্মিদেরকে তারা কিন্তু যথাযোগ্য সম্মানের সঙ্গে রেখে দিয়েছে। 2 নম্বর হচ্ছে যে ইসরায়েলের জেল, যেটা সুরক্ষিত, মানে কারাগারকে, পৃথিবীর সব কারাগারকে সুরক্ষিত জায়গা হিসেবে ধরা হয়, সেই কারাগারের মধ্যে তাদের সঙ্গে চরম অবমাননাকর ব্যবহার করা হয়েছে এবং হয়ে থাকে।
যে কোনো ফিলিস্তিনির পক্ষে ইসরায়েলের কারাগার কোনো সুখকর বিষয় না। সেখানে বছরের পর বছর এইভাবে এই ফিলিস্তিনিদের আটকে রাখা হয়, যারা বিশেষত প্রতিবাদকারী ফিলিস্তিনি। তো এইটা হচ্ছে পার্থক্য। এখন তো আপনার প্রশ্নে আসি, যে ইতিমধ্যে একাধিক ব্যক্তি পদত্যাগ করেছেন। কারণ আমি যে প্রশ্নটি বলছিলাম, যে প্রশ্ন কিন্তু সবাই তুলেছেন, যে এই যে জিম্মি 3 জন মুক্তি পেলেন, এদের কিন্তু মিডিয়ার সামনে বা কোথাও তাদের কথা বলতে দেয়া বা কিছু করতে দেয়া হচ্ছে না। যে তাদের কাছে মানুষ জানতে চায় যে তারা কোথায় ছিলেন, এই যে ইসরায়েলি বাহিনী এই হামলা চালালো এই সময় তাদেরকে কোথায় রেখেছিল, কোথায় তাদের উপর, তাদের আশপাশে কখনো বোমা পড়েনি? একজন মানে এর আগে একজন বলেছেন যে আমার মনে হয়েছে যে কোনো সময় মরে যেতে পারি। হ্যাঁ, তিনি হয়তো এমন জায়গায় ছিলেন যেখানে চারপাশে প্রচণ্ড শব্দে বোমা বিস্ফোরিত হচ্ছে, নানা ধরনের হামলা হচ্ছে, ফলে তিনি মৃত্যু আতঙ্কে ভুগতেই পারেন। কিন্তু তার মধ্যেও তাদেরকে মানে নিরাপদ রেখেছিল। এটা কিন্তু একটা বিরাট ঘটনা। নেতানিয়াহু কিন্তু তার একে একে সমর্থন কিন্তু মানে হারিয়ে ফেলছেন। নেতানিয়াহু একজন, প্রথম মনে রাখতে হবে, নেতানিয়াহু একজন আপদমস্তক দুর্নীতিবাজ লোক। এই দুর্নীতিবাজ নেতা, তিনি নিজের রাজনৈতিক জীবনকে সুরক্ষিত করার জন্য তিনি যাবতীয় যত ধরনের উগ্রতা আছে, যত ধরনের মানে স্বৈরাচারী মনোভাব আছে, সব কিছু কিন্তু তিনি প্রয়োগ করে থাকেন। এবং আপনার মনে রাখতে হবে যে নেতানিয়াহুর জন্ম কিন্তু ইসরায়েলেও না, এবং তিনি জন্মসূত্রে ইসরায়েলেও না। নেতানিয়াহুর জন্ম হচ্ছে আমেরিকায়। তিনি লেখাপড়া করেছেন সম্ভবত ফিলাডেলফিয়া স্কুলে, এবং সেখানে তিনি কাজও করতেন। পরে উনি ওইখান থেকে আমেরিকা থেকে চলে গেছেন ইসরায়েলে গিয়ে ওইখানে বসতি গড়েছেন। আপনি জানেন কিছুদিন আগে নেতানিয়াহুর যিনি স্ত্রী, তিনিও মার্কিন নাগরিক, মানে ইসরায়েলের নাগরিক, ইহুদিরা তো 2 জায়গার নাগরিক হতে পারে। তো তিনি কিন্তু ওই যুদ্ধের সময় কিন্তু নেতানিয়াহুকে ছেড়ে তিনি মিয়ামিতে চলে গিয়েছিলেন। ফলে নেতানিয়াহুর যে ভবিষ্যৎ এখনো পর্যন্ত, যদি ধরে নেন আপনি যে এইরকম একটা বিরাট সাফল্য, যে এত লোক মেরে এখন ওয়েস্ট ব্যাংকের বা পশ্চিম তীরের বিভিন্ন এলাকা দখল করে গাজাকে মানে নির্মূলের কথা মানে গাজা শুধু না, গাজা এবং সেই সঙ্গে সঙ্গে হামাসকে নির্মূলের কথা বলে তিনি বিপুল জনপ্রিয় হওয়ার কথা, তার তো কোনো অন্য কোনো কারো সাহায্য লাগা উচিত না তার দলের। একদম, তিনি যে দলের নেতা, তার কোনো কারো সাহায্য লাগা উচিত না। কিন্তু তিনি এখনো পর্যন্ত ইসরায়েলের কট্টরপন্থীদের উপর ভর করে আছেন, যে যদি তার গদি উল্টে যায়, এবং বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের ইসরায়েলের ভেতরেই কিন্তু জরিপ হচ্ছে, ইসরায়েলের মানুষ ওই যুদ্ধের বিরুদ্ধে, তারা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পেলেই কিন্তু নেতানিয়াহুকে উল্টে দেবে। এরকমই কিন্তু ইঙ্গিত কিন্তু সব জায়গায় মিলছে, যে কারণে নেতানিয়াহু ভোটের রাস্তায়ও হাঁটতে চান না, এবং তিনি কট্টর দক্ষিণপন্থীদেরই কিন্তু তার বন্ধু হিসাবে বেছে নিচ্ছেন। তিনি কিন্তু অন্য কাউকে বেছে নেন না। যদি তার এতই সাফল্য থাকবে, সাফল্য তো নেই, কারণ তিনি যে মোটা মানুষ হত্যার কথা বাদ দেন, তিনি যে দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তো একটাও রক্ষা করতে পারেননি। তিনি না পেরেছেন জিম্মি উদ্ধার করতে, না পেরেছেন তিনি হামাসকে নির্মূল করতে, না পেরেছেন তিনি ইসরায়েলকে সুরক্ষিত করতে, তিনি এর কোনোটাই পারেননি। ফলে তাকে কিন্তু হামাস কিন্তু এই দীর্ঘ সময় ধরে যে লড়াইতে, এই শিক্ষা কিন্তু নেতানিয়াহুকে দেয় যে তিনি যত বড়ই মানে হন না কেন, নৃশংস শাসক হন না কেন, তিনি কিন্তু এই নৃশংসতা দিয়ে আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। আসলে কোনো কিছু অর্জন করতে গেলে তার উচিত ছিল যে হামাসের সঙ্গে বা যার মধ্যস্থতাই হোক, একটা ফিলিস্তিনিদের সঙ্গে তাদের একটা আপোষ রফায় আসা, যে কোনো সূত্রে, যে কোনো সে 2 স্টেট পলিসি তো আছেই। 2 স্টেট পলিসি সবাই স্বীকার করে, শুধু একমাত্র নেতানিয়াহু আর এরকম আর কিছু কট্টরপন্থীবাদে তারা সবাই স্বীকার করেন। আচ্ছা সেলিম খান, এখন ছোট করে আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় ইসরায়েলে নেতানিয়াহু সরকার টিকবে? এইটাই তো ভবিষ্যৎ। তিনি টেকার জন্য যে একাধিক দক্ষিণপন্থী দলের নেতার সঙ্গে বৈঠক করছে, তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি প্রথম শুরুতেই যেটা বললাম যে তিনি গাজা বন্ধ করেছেন, কিন্তু আবার আরেকটা মানে ওয়েস্ট ব্যাংকের জেনিনে তিনি জায়গায় হামলা শুরু করেছেন। মানে একদিকে সামরিক বাহিনীকে ব্যস্ত রাখা, আর একদিকে দক্ষিণপন্থীদের ব্যস্ত রাখা, যে দেখো আমি ফিলিস্তিনিদের বলেছিলাম যে মেরে একেবারে ডান্ডা মেরে সাইজ করে রাখবো, তো আমি সেইভাবেই কিন্তু সেই রাস্তাতেই আছি, সুতরাং আমার উপরে তোমরা ভরসা রাখতে পারো। কিন্তু কতদিন ইসরায়েলিরা ভরসা রাখবে? কারণ তাকে কখনো না কোনো দিন, ইসরায়েলকে আপনি যেই গালাগালি দেন,
সেই হিসাবে আছে। কিন্তু ইসরায়েল তো আসলে নির্বাচন তো হবে, সেখানে নির্বাচন থেকে পিছিয়ে আসার বা ওই রকমভাবে নিজের মতো করে নির্বাচন করার কোনো সুযোগ নেই। ফলে নেতানিয়াহুকে যেদিনই তার নির্বাচনের সময় আসবে, নেতানিয়াহুকে বড় পরীক্ষা দিতে হবে। এবং ধারণা করা হয় যে এখন পর্যন্ত যে জনমত সমীক্ষা, সেটা যদি ঠিক হয় তাহলে কিন্তু নেতানিয়াহু টিকে থাকাটা খুবই কঠিন। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।